গ্রেটার রান অফ কচ্ছের প্রথম ভাগে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে ভুজ থেকে আমরা ধর্দ গ্রামে হোমস্টেতে এসেছি। হোমস্টে এবং তার খাওয়া দাওয়া, এছাড়া কিভাবে হোয়াইট রানে এনজয় করেছি এবং রান উৎসবের মজা নিয়েছি। আপনারা যদি আমার গ্রেটার রানের প্রথম ভাগের ভিডিও না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে আমি আমার লিঙ্ক শেয়ার করে দেবো, প্লিজ দেখে নেবেন। গ্রেটার রান অফ কচ্ছের এই পর্বে আমি আপনাদের দেখাবো অপূর্ব ওয়ে থ্রু হেভেনের মধ্যে দিয়ে ৪৫০০ বছরের পুরনো হরপ্পা সভ্যতায় আমার জার্নি। ওয়েলকাম টু রং রুট ট্রাভেলার। গুড মর্নিং বন্ধুরা, আজকে ২৪শে জানুয়ারি, এখন বাজে ভোর ৫টা। গুজরাটে সূর্য একটু দেরি করেই ওঠে। আজকে আমরা অনেকটা লম্বা জার্নি করব, তাই এখন ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি। এখন বাজে ভোর ৬:৩০। আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, যেটা এখান থেকে ৯০ কিলোমিটার দূরত্বে। এখনো চারদিকে আলো ফোটেনি, পূব আকাশটা লাল হয়ে রয়েছে। খানিকক্ষণের মধ্যেই হয়তো সূর্যোদয় হবে। রান উৎসব যেখানে হচ্ছে সেই রাস্তা দিয়েই আমাদের যেতে হবে। এরপর রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে। বাঁদিকের রাস্তাটা ভারতবর্ষের শেষ পশ্চিম প্রান্ত নারায়ণ সাগরে গিয়ে মিশছে। আমরা যাব ডান দিকের রাস্তায়। এদিকে আর কোনো বাড়িঘর বা গ্রাম নেই। দুপাশে ধুধু রানের মরুভূমি আর মাঝখান দিয়ে চওড়া রাস্তা। এই রাস্তায় লরি আর ট্রাকের প্রচণ্ড আধিক্য। কোনো লরি আর ট্রাক খুব নিয়ম মেনে ভালো মতো চলছে, কিছু কিছু লরি ট্রাক ভীষণ রাফ চালাচ্ছে, তাই বেশ ভয় করছিল। দুপাশে রানের দিকে ভালোভাবে মনোযোগ দিতে পারছি না এই লরিগুলোর জন্য। ভোরবেলা রওনা হওয়ার আগে মুরা ভাইয়ের ওয়াইফ অর্থাৎ ভাবিজি আমাদের ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছিলেন। এখন খুব খিদে পেয়ে গেছে আর অনেকটা রাস্তাও চলে এসেছি, তাই এবার একটু ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য থামলাম। অসাধারণ একটা জায়গা দেখতে পেলাম, বিরাট একটা ঝিল, আর তার মধ্যে চলছে প্রচুর পরিযায়ী পাখি, তাই এইখানেই ব্রেকফাস্ট করতে বসে গেলাম। বাড়ি থেকে নিয়ে যাওয়া আচার আর ভাবিজির বানানো থেপলা দিয়ে অসাধারণ পরিবেশে ব্রেকফাস্ট করছি, দারুণ লাগছে। ব্রেকফাস্ট করে বেশ কিছুক্ষণ চারপাশের ছবি তুলে, পরিযায়ী পাখিদের ছবি তুলে এবার আবার জার্নি স্টার্ট করলাম। জানি না কখন ওয়ে থ্রু হেভেনে প্রবেশ করব। এইবার সম্ভবত আমাদের আকাঙ্ক্ষিত ওয়ে থ্রু হেভেন পেয়ে গেলাম। ম্যাক্সিমাম লোকেরাই এটাকে ওয়ে টু হেভেন বলে থাকে। প্রথম দিকে এক পাশে জল আর এক পাশে মরুভূমি, তারপর গোটা রাস্তাটাই দুপাশে জল। এগুলো সব আরব সাগরের জল এখানে এসে জমা হয়। পুরো ধারটাতেই নুন জমে রয়েছে। বর্ষাকালে এর অপরূপ শোভা দেখার মতো হয়ে থাকে। রঙের বৈচিত্র্য তো ভাষায় প্রকাশ করা যাবে না। নীল আকাশ আর পরিবেশ দূষণ মুক্ত প্রচণ্ড হাওয়া, আর দুপাশে সাদা নুন মিশ্রিত জল, যেখানে চাইলেও কেউ ডুবে যেতে পারবে না। দুপাশ থেকে এত জোর হাওয়া বইছে যে স্কুটি চালিয়ে ওঠা যাচ্ছে না, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাব। তার মধ্যে মাউন্টটা ভেঙে যাওয়ায় আমার হাতে করেই ভিডিও তুলতে হচ্ছে। এই অপূর্ব সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। এই ওয়ে থ্রু হেভেন সোজা ধোলাবিরায় গিয়ে পৌঁছেছে। পুরো রাস্তাটা রাফলি ৩০ কিলোমিটার।
অবশেষে এতক্ষণে শেষ হলো ওয়ে থ্রু হেভেন। এখানেও থাকার জন্য অনেক রিসোর্ট রয়েছে। ব্রেকফাস্ট ডিনার দিয়ে 5,000 টাকা থেকে শুরু। অবশেষে পৌঁছে গেলাম আমাদের আকাঙ্ক্ষিত হরপ্পা সভ্যতা দেখতে। এটি সিন্ধু সভ্যতার অন্যতম প্রধান ও সুগঠিত শহরগুলোর একটি হিসেবে পরিচিত। এটি প্রায় 4,500 বছর আগের প্রাচীন সভ্যতার নিদর্শন বহন করে। ধোলাভিরায় এলে বুঝতে পারবেন প্রাচীন হরপ্পা মানুষ কিভাবে উন্নত নগর পরিকল্পনা, জলের সংরক্ষণ এবং কারুশিল্পে পারদর্শিতা অর্জন করেছিলেন। এটি শুধু ভারত নয়, সমগ্র বিশ্বের প্রাচীনতম ও সবচেয়ে উন্নত নগর সভ্যতাগুলোর অন্যতম উদাহরণ। এখানে কিন্তু পারদর্শী গাইডও পাওয়া যায় 500 টাকার বিনিময়ে, যিনি আপনাকে সব কিছু বুঝিয়ে দেবেন। এখানে একটি ছোট্ট মিউজিয়াম আছে, যেটা তাড়াহুড়োর জন্য আমাদের মিস হয়ে গেছে, সেটা অবশ্যই দেখে নেবেন। বেশ অনেকটা সময় হরপ্পা সভ্যতার এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে কাটিয়ে দিলাম। এবার ফেরার পালা। আসার সময় তাড়াহুড়োর জন্য ওয়ে থ্রু হেভেনে কোথাও নামতে পারিনি। অনেক লোকই ওখানে ফটো তুলছিলেন, তাই একটু নেমেই পড়লাম। সত্যি গুজরাটের অ্যাডগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। কছ নেহি দেখা তো কুছ নেহি দেখা। কুছ দিন তো গুজারো গুজরাট মে। দারুণ অভিজ্ঞতা নিয়ে ফিরছি। ধোলাভেরা থেকে ওয়ে থ্রু হেভেন হয়ে আসার পুরো রাস্তাটায় সেভাবে কোনো ধাবা বা রেস্টুরেন্ট ছিল না, তাই এখনও লাঞ্চ করা হয়নি। এক জায়গায় একটা চায়ের দোকান দেখে একটু ব্রেক নিলাম। বাইকে তেলও ফুরিয়ে এসেছিল। এখানে কাটা তেল পাওয়া যায়। খাবড়া থেকে ধোলাভিরা পর্যন্ত কোনো পেট্রোল পাম্প নেই, তবে রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় কাটা তেল পাওয়া যায় গাড়ি এবং বাইকের জন্য। তাই ট্যাঙ্কি ফুল করে আসাটাই বুদ্ধিমানের কাজ হবে। অবশেষে এতটা ট্রাভেল করার পর রান সিটিতে পৌঁছে গেলাম। এখানে দেখলাম বেশ কয়েকটা খাবারের দোকান খোলা রয়েছে, তাই সেখান থেকে লাঞ্চ করে নিলাম। আমরা কালকেই ফিরে যাব, তাই লাঞ্চের পর হোমস্টেতে না গিয়ে একটু টুকিটাকি গিফট কিনে নিলাম। আমরা এতটাই ক্লান্ত যে এখন হোমস্টেতে গিয়ে রেস্ট করব। বিকেলে তাই আর রান উৎসবে আসা হবে না। যারা শপিং করতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা কিন্তু বেশ। হোমস্টেতে ফিরে বেশ খানিকক্ষণ রেস্ট নিলাম। চলে এলো ইভিনিং টি। এখানের লোকেরা বেশ কনজারভেটিভ, তবে মহিলারা বেশ গুণী। কাছিয়া উপজাতের লোকেদের হাতের কাজের বেশ নাম আছে। এনারা বিভিন্ন নকশা করা চাদর এবং ঘাগরা প্রভৃতি বানিয়ে থাকেন।
মুরা ভাইয়ের ওয়াইফও বানান সব, চাইলে ওনার কাছ থেকে কিনতে পারেন। মুরা ভাই ছাড়া ওনার অন্যান্য ভাইয়েরাও হোমস্টের ব্যবসা করেন, সবগুলো একই রকম দাম। এগুলো সব কিছুর জন্যই আপনি মুরা ভাইকে যোগাযোগ করতে পারেন। আমি মুরা ভাইয়ের নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানে লোকেরা এতটাই কনজারভেটিভ হয় যে বাইরের লোকেদের সামনে নিজেদের ঘরের মেয়ে বউদের আসতেই দেয় না। আমি মহিলা বলে ওনাদের অন্দরে ঢোকার সুযোগ পেয়েছিলাম, তাই কিছুক্ষণ মুরা ভাইয়ের ওয়াইফ এবং মেয়ের সঙ্গে আর মুরা ভাইয়ের মায়ের সঙ্গে গল্প করলাম। দুজনেরই দুজনের ভাষা বুঝতে বেশ কষ্ট হচ্ছিল, তাও বেশ চালিয়ে যাচ্ছিলাম। এই করে সন্ধেটা বেশ কেটে গেল। এবার রাতে খাবারের জন্য আমরা চলে এলাম টেবিলে। আজ আমরা ছাড়াও আরও 3 জন গেস্ট রয়েছে। আজ আমরা ভীষণ টায়ার্ড, অনেকটা জার্নি করেছি। কাল সকালে ব্রেকফাস্ট করেই আমরা চেক আউট করব, তাই এখন শুয়ে পড়লাম। গুড নাইট, কাল সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস। কিছুক্ষণ পরেই আমরা এই হোমস্টে থেকে বেরিয়ে যাব। অনেকটা সকালে উঠেছি, তাই ভাবলাম আশপাশে একটু বার্ডিং করে নিই। এখানের লোকেরা এতটাই কনজারভেটিভ, যেখানে সারা দুনিয়া এত এগিয়ে গেছে, কিন্তু এরা এখনও মানসিকতার দিক থেকে অনেক পিছিয়ে আছে। এখানে যখন আসবেন খুব সাবধানে ফটোগ্রাফি করবেন, পারমিশন ছাড়া কোনো লোকাল লোকেদের ছবি তুলবেন না। আমরা বার্ড ফটোগ্রাফি করতে গিয়েও অনেকবার অনেক বাধার সম্মুখীন হয়েছি। সময় যেন এখানে থেমেই গিয়েছে, আর এগোয়নি। ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন গ্রেটার রানকে বিদায় জানিয়ে চললাম ভুজ শহরের উদ্দেশ্যে। আজ রাত্রে আমাদের ভুজ থেকে আমেদাবাদ স্টেশনের জন্য ট্রেন রয়েছে। তারপর সেখান থেকে অটো নিয়ে যাব আমেদাবাদ এয়ারপোর্টে। তারপর আমেদাবাদ থেকে কলকাতাগামী ফ্লাইট ধরব। এখান থেকে ভুজ শহরে পৌঁছানোর পর অনেকটা সময় হাতে পাবো, তাই রাস্তায় লাঞ্চ করে নিয়ে ভুজ শহরটাকে একটু ঘুরে দেখব। ভুজ শহরেও অনেক কিছু দেখার আছে। লিটল রান এবং গ্রেটার রানে ট্রাভেল করে অনেক অভিজ্ঞতা সঞ্চয় হলো। লিটল রানে যার গাড়িতে আমরা ঘুরেছি, রবি ভাই, তার কাছ থেকে একটা অদ্ভুত জিনিস শিখলাম। রবি ভাইয়ের স্যালারি 8,000 টাকা। আমি জিজ্ঞেস করেছিলাম কিভাবে তার সংসার চলে। ও বলেছিল যত মাইনে বাড়বে প্রয়োজনও তত বাড়বে, তাই অল্প টাকায় ও ওর প্রয়োজন মিটিয়ে নেয়। খুব বড় শিক্ষা পেলাম। আমরা যাই পাই আশ আর মেটে না। গ্রেটার রানে এসে দেখলাম কাছিয়া উপজাতির রক্ষণশীলতা। আজও এরা পরম্পরার নামে পরিবারের মহিলাদের কতটা নিয়ন্ত্রণে রাখেন। আজও মহিলারা অন্ধকার ঘরে ঘোমটার ভেতরেই জীবন কাটিয়ে দিচ্ছে। বাইরের লোকেদের মুখ দর্শন করাও নিষেধ। এখানে এসে এদের দেখে মনে হলো এদের জন্য সময়টা এখানেই থেমে গেছে। গুজরাটে ধনী এবং গরিবের পার্থক্যটা বেশ চোখে পড়ার মতো। একদিকে যেমন 20-25 তলা লাক্সারিয়াস ফ্ল্যাট দেখেছি, অন্যদিকে নোংরা ঢিবির ওপর কয়েক খণ্ড কাপড় দিয়ে তাঁবু বানিয়েও মানুষকে থাকতে দেখেছি। সত্যি ট্রাভেল না করলে হয়তো জানতেই পারতাম না
ভারতবর্ষের অন্যান্য প্রান্তগুলোকে, সেখানের লোক, সেখানের কালচার, সেখানে কিভাবে মানুষ দিন কাটায়। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদের। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।